কেউ কোথাও যাবে না। এটা কি করছো ভোলাদা? ওর জন্য তোর মায়ের প্রাণ যেতে পারতো গয়না। ওকে তো আমি ছাড়বো না। ভোলা, ভোলা, তুমি আইন নিজের হাতে নিতে পারো না। বন্দুকটা কি কোনো মজা করার জিনিস? এর আগেও তুমি বন্দুক দেখিয়ে আমাকে আর ভোলাদা, এটা ডাক্তার বাবু। আমি আপনাদের ভয় পাওয়াতে চাইনি জামাইবাবু, কিন্তু ওকে ওর ভুলের সাজা না দিয়ে আমি ওকে কখনোই যেতে দিতে পারি না। কিন্তু কে দেবে শাস্তি? তুমি? না, কোনটা সত্যি মিথ্যে আর তার বিচার গ্রামের পঞ্চায়েত করবেন। না ভোলাদা, এসব করার কোনো প্রয়োজন নেই। দেখুন আলিয়া ম্যাডাম, ভুল তো আপনি করেছেন। আপনার গাড়ি দিয়ে আমার মাকে ধাক্কা মেরেছেন। আর এটা যদি অন্য কেউ করতো সেও ভয় পেয়ে যেত। কিন্তু আমাদের গ্রামের লোকেদের মন অনেক বড়। আমাদের আপনার কাছ থেকে না কোনো টাকা চাই, না অন্য কিছু। আমরা শুধু অনুশোচনা চাই। আপনাকে ক্ষমা চাইতে হবে নিজের গাড়ি দিয়ে মাকে ধাক্কা মারার জন্য। ক্ষমা চান। সেই মানুষটা কেমন আছে তাকে হাসপাতালে ভর্তি না করে আপনি ওখানে টাকা ফেলে পালিয়ে গেলেন। তাহলে তো ক্ষমা চাইতেই হবে আপনাকে এখানে। আপনি ক্ষমা চেয়ে নিন, বিষয়টা তাহলে এখানেই শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন আন্টি, আমি আমার দোষ স্বীকার করছি। তোমার মায়ের অ্যাক্সিডেন্টটা আমার গাড়িতেই হয়েছিল। এটা কি করে করতে পারো তুমি আলিয়া? তোমার মনটা এত শক্ত কি করে হতে পারে? তুমি কাউকে ধাক্কা দিয়ে তাকে মরার জন্য সেখানে ফেলে দিয়ে চলে গেছো। তোমার মধ্যে একটু মনুষ্যত্ব নেই? আয়ুষ্মান, এত ভয়ঙ্কর স্বপ্ন, আমি সত্যিটা বলে দিলে আয়ুষ্মান কোনোদিন আমাকে ক্ষমা করবে না। আর আর হতে পারে আমাকে হয়তো বিয়েও করবে না। না, আমি এই সত্যিটাকে স্বীকার করতে পারবো না। ক্ষমা চান এক্ষুনি মায়ের কাছে। আরে আমি যখন কিছু করিনি তাহলে আমি ক্ষমা চাইবো কেন শুনি? দেখুন, আপনি যেটা করছেন না সেটা একদম ঠিক করছেন না। আমি পরিষ্কার আপনার চোখে দেখতে পাচ্ছি যে আপনি মিথ্যে বলছেন। আরে মিথ্যেবাদী তো তুমি। বেনারসে আমি তোমাকে দোষারোপ করেছিলাম, তাই সেই জিনিসটার বদলা তুমি এখন নিচ্ছ আর আমার উপর মিথ্যে অভিযোগ করছো। আমি দোষ চাপাচ্ছি? তাহলে এই নিন, আমি আমার মায়ের মাথায় হাত রেখে বলছি যে আমি যা কিছু বলছি সেটা সত্যি বলছি। আচ্ছা, তাহলে আমিও আমার মায়ের মাথায় হাত রেখে শপথ করছি, আমিও মিথ্যে কথা বলছি না, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। গয়নার মা তো আলিয়ার হাত থেকে বেঁচে গেল, কিন্তু আলিয়া তো নিজের মাকেই মেরে ফেলবে যদি ও আমার নামে মিথ্যে প্রতিজ্ঞা করে। তো ঠিক আছে, যদি তাই হয় তাহলে সত্য মিথ্যার বিচার পঞ্চায়েতে হবে। ব্যাস, বলবে না, শুনবে। গয়না, যদি কথাটা সত্যি বা মিথ্যেই হয় তাহলে ডাকো তোমার পঞ্চায়েত। আমিও দেখতে চাই কে সত্যি বলছে আর কে মিথ্যে। বুঝেছো? জোর বাঁচা বেঁচেছি। রাঘব যদি এই গয়না সমেত দেখে ফেলতো তাহলে দিদিকে বলে দিত
আর দিদি যদি জেনে যেত আমাকে তো তাহলে মেরেই ফেলতো। এবার না ভেবেচিন্তে বিক্রি করতে যাব। দেখো, হ্যাঁ? এই গয়নার ব্যাপারে কেউ জানতে পারুক বা না পারুক, ওই যে বসে আছেন না, ওনারা কিন্তু সব জানেন। ইনি শুধু কি চুরিয়ে দেখতে পায়, আমার কষ্টটা দেখতে পায় না? দেখো, তুমি যা বলছো তার মানে কিন্তু এই নয় যে আমরা চোর হয়ে যাই। আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি, গয়নাগুলো তুমি ফেরত দিয়ে দাও। রাঘবের এখানে থাকার মানে কিন্তু এটা বোঝাচ্ছে যে ভগবানের মারে কিন্তু কোনো শব্দ হয় না। আর এটা ভেবে দেখো যে ভগবান যদি তোমার উপরে একবার রুষ্ট হন, আর ভগবান যদি তোমার এই অন্যায় কাজের জন্য তোমাকে বড় শাস্তি দেন, তখন বুঝবে তুমি গয়নাগুলো ফেরত দিয়ে এসো। আরে কাজ যদি ঠিক মতন না করতে পারো, অন্তত চিন্তা ভাবনা ঠিক রাখো। ভগবান আমাদের দেখতে পাচ্ছে, শুধু এটাই চিন্তা তো। দাঁড়াও আমি দেখাচ্ছি। ঠাকুর ক্ষমা করো। এই দেখো দেখো, আর দেখতে পাচ্ছে না ঠাকুর। এখন কোনো চমড়াজ আমাকে চেন দিয়ে বাঁধতে আসবে না। তো আমার বর বাবাজি, নিজেও শান্তিতে ঘুমাও আর আমাকেও শান্তিতে ঘুমোতে দাও, বুঝলে? বড় বড় কথা চুরি করো না। আমি তো বুঝতেই পারছি না কাকে বিশ্বাস করব, কে সত্যি বলছে। একদিকে আলিয়া, যার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে, অন্যদিকে গয়না, যে সব সময় নিজের পরিবার আর সত্যির সঙ্গ দেয়। কিচ্ছু বুঝতে পারছি না। আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি ওই কাজের মেয়েটার থেকে আমাকে বেশি ভরসা করো তো। তুমি তো জানো আমি এমনটা কোনোদিন করতে পারি না। আলিয়া, তোমার মনে আছে সেদিন তোমায় জিজ্ঞেস করেছিলাম রক্তের দাগ কোথা থেকে এলো? তুমি কোনো অ্যাক্সিডেন্ট করোনি তো? না না না, আমি তো কোনো অ্যাক্সিডেন্ট করিনি। তুমি আমাকে মিথ্যে বলনি তো সেদিন? দেখো, তুমি আমাকে সত্যিটা বলতে পারো আলিয়া। আয়ুষ্মান, আমি সত্যি কথাই বলেছিলাম। ইনফ্যাক্ট তুমি বলেছিলে বলে আমি ড্রাইভারকেও জিজ্ঞেস করেছিলাম। তখন উনি বলেছিলেন যে ওনার গাড়ির সঙ্গে একটা পশুর ধাক্কা লেগেছিল, সেই পশুরই রক্ত লেগেছিল। কিন্তু তারপর উনি ওই পশুটার চিকিৎসাও করিয়েছিলেন। প্লিজ আয়ুষ্মান, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো তো প্লিজ। এ কি মা, তুমি শোনি এখনো? এখানে কি করছো? না শুইনি। হ্যাঁ, এদিকে আয়, বস। কি হয়েছে? গয়না, আমার না তোর সঙ্গে একটা কথা বলার আছে। কি কথা মা? সত্যি করে বলতো, তোর আর জামাই বাবার মধ্যে সব ঠিক আছে তো? তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তোমাকে কেউ কিছু বলেছে নাকি? আরে ওই তোদের বাড়িতে যে ছোট বৌমা হবে না, আরে কি যেন একটা অদ্ভুত নাম। আলিয়া। হ্যাঁ, আলিয়া। ও জামাইবাবুর একটু বেশি গায়ে পড়ছে। আমি তোকে কি করে বোঝাই? এইসব ঠিক নয় রে মা। না না মা, সেসব কিছু না। ওরা শহরের মানুষ মা, আর ওদের কাছে এসব চালচলন খুবই সাধারণ ব্যাপার। আর ওরা দুজনে খুব ভালো বন্ধু। তুমি নিজের মনে এসব চিন্তা পুষে রেখো না। দেখ মা, তেমন কিছু থাকলে আমায় বল। তোদের স্বামী স্ত্রীর মধ্যে সত্যিই কোনো সমস্যা নেই তো? তবে আমি কিন্তু দেখেছি জামাইবাবু তোর খুব খেয়াল রাখে, তোকে খুব ভালোবাসে। আমি তো জোর করে দেওয়া বিয়েটাকে বিয়ে বলে মনেই করি না। তোমাকে জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করতে এসেছি, আর কিচ্ছু না। না মা, ওটা ভালোবাসা নয়। আমি ওনার কাছে শুধু একটা দায়িত্ব। আর জোর করে বিয়ের মধ্যে ভালোবাসা, এমনটা তুমি দেখেছো আগে কখনো? এই দেখো আমার হাত দুটো, এখানে কত ভাগ্যের রেখা রয়েছে। ভালোবাসার রেখা একটাও নেই। দায়িত্ব পালন করাও কিন্তু একরকম ভালোবাসাই রে মা। তুই জানিস তো, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিত্তিই হলো দায়িত্ব। ভালোবাসা তো এ থেকে নিজে নিজেই আসে রে মা। ছেলেদের মন আর মাথা
দুটো একে অপরের সঙ্গে জোড়া থাকে, কিন্তু মাথা থেকে মন অবধি আসতে একটু সময় লাগে। কিন্তু যার খেয়াল মাথার মধ্যে ঘোরে না, একদিন তার জায়গা মনের মধ্যে ঠিক হয়ে যায়। বুঝলি কিনা বল?